দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে। আমরা একটু দেখি কোনটা কোন পর্যায়ের মৌল। এইটা দ্বিতীয় পর্যায়ের মৌল, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলের সবচেয়ে বামে যে অবস্থিত, বামে যে অবস্থিত সে হবে কি সবচেয়ে বড়। আর বাম থেকে ডান দিকে যেতে থাকলে পরমাণুর আকার কি হ্রাস পেতে থাকবে বা ছোট হতে থাকবে। বাম থেকে ডানে গেলে একটু একটু করে কি সাইজ ছোট হতে থাকবে। এভাবে করতে করতে একেবারে ছোট হয়ে যাবে। তাহলে সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে সবচেয়ে বামে যে অবস্থিত যার প্রোটন সংখ্যা সবচেয়ে কম সে হবে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে হচ্ছে এই অপশন ডি হচ্ছে গিয়ে তিনটা আছে বা লিথিয়াম আছে। লিথিয়াম হচ্ছে বামে অবস্থিত, লিথিয়াম হবে সবচেয়ে বড়। এরপর এরা সবাই হচ্ছে কি একই পর্যায়ে। তো এর পরবর্তী মৌলগুলো একে একে ছোট হবে, এটা হবে সবচেয়ে বড়, এরপরে হবে এইটা, এর পরবর্তীতে এইটা, তার পরবর্তী এই। তো সবচেয়ে বড় কোনটা? লিথিয়াম। কোনটির আকার সবচেয়ে ছোট? তো সবচেয়ে ছোট কে? যে সর্ব ডানে অবস্থিত, অথবা যে উপরে অবস্থিত, যার হচ্ছে গিয়ে পর্যায়ের সংখ্যা কম, সে হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট হবে। এক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি, লিথিয়াম হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে ওর হচ্ছে দুইটা কক্ষপথ, নাইট্রোজেনের দুটো কক্ষপথ, কার্বনেরও দুটো কক্ষপথ, অক্সিজেনের দুটো কক্ষপথ, সবারই কক্ষপথ সংখ্যা 2, সবাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল সর্ববামে আছে কি লিথিয়াম। লিথিয়াম হচ্ছে কি সবচেয়ে বড়, এর পরবর্তী বাম থেকে যত ডানে যাব তত পরমাণুর আকার একটু একটু করে কি ছোট হতে থাকবে। কারণ হচ্ছে কি কেন ছোট হয়? কারণ হচ্ছে কি বাইরের কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আর বাইরের ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। বাইরের বাইরের ইলেকট্রনের প্রতি কেন্দ্রের প্রোটনের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে, যার কারণে কক্ষপথের আকারগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। যা লিথিয়াম হবে সবচেয়ে ছোট। ও সরি, প্রশ্ন করছে সবচেয়ে ছোট। সবচেয়ে বড় হবে লিথিয়াম, সবচেয়ে ছোট হবে হচ্ছে সর্ব ডানে কি অবস্থিত? সর্ব ডানে অবস্থিত হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হবে হচ্ছে সবচেয়ে ছোট। উত্তর হবে অক্সিজেন। প্রথম উত্তরের জন্য সরি, উত্তরটা হবে অক্সিজেন হচ্ছে সবচেয়ে ছোট, আর লিথিয়াম হবে সবচেয়ে বড়। দুটি মৌল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে আর এ, এই যে এখানে পড়ে গিয়েছে আর এ ও আর বি, বা রেডিয়াস 1 এবং রেডিয়াস 2, এবং সমযোজী বন্ধন দূরত্ব হলো ডি এ বি হলে তখন নিচের কোনটি সঠিক? তাহলে আমরা জানি কি সমযোজী দূরত্ব ডি এ বি হবে হচ্ছে গিয়ে দুইটা পরমাণুর ব্যাসার্ধের যোগফল। তাহলে আর এ প্লাস আর বি, এই দুইটার যোগফল। এই যে আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু ডি এ বি, এটাই হচ্ছে উত্তর। এ ও বি পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 পিকোমিটার, 99 পিকোমিটার। এ ও বি সমযোজীযৌগের বন্ধন দূরত্ব কত? বন্ধন দূরত্ব ডি এ বি ইজ ইকুয়াল টু দুইজনের দূরত্ব যোগফল, দুইজনের ব্যাসার্ধের যোগফল, যেটা দূরত্ব হবে না সরি ব্যাসার্ধ। তো এটা করলে হবে কত? 136 পিকোমিটার। এটা হচ্ছে অপশন বি। পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ক্ষেত্রে কোনটির তথ্যটি সঠিক? বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, পরমাণুর আকার বাড়তে থাকে না পরমাণুর আকার কমতে থাকে বা ছোট হয়? বাম থেকে ডানে হচ্ছে ছোট হয়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আর তড়িৎ-ঋণাত্মকতার হচ্ছে কি বৃদ্ধি পায়। সো এটা হচ্ছে কি পরিবর্তিত হয়, কিন্তু এখানে লিখেছে কি অপরিবর্তিত হয়। তাহলে বাম থেকে ডানের ক্ষেত্রে তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে বৃদ্ধি পায়, আর আয়নীকরণ শক্তি হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়, এটা হচ্ছে সঠিক। তাহলে এই বাকি তিনটা অপশন হচ্ছে ভুল দেওয়া। প্রশ্ন করেছে যে পর্যায় সারণী একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? সঠিক হচ্ছে গিয়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। শেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন করে এক মূল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত যে শক্তির প্রয়োজন তা হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তাহলে
যে কোনো মৌলের 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। নির্গত হয় বা প্রয়োজন হয় সেটাকে হচ্ছে আয়নীকরণ শক্তি। তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের ক্ষেত্রে কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? কোনটা বৃদ্ধি পায়? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে হ্রাস পায়। আয়নীকরণ শক্তি, হ্যাঁ আয়নীকরণ শক্তি হচ্ছে বৃদ্ধি পায়। এই প্রশ্নটা তো আগেও পেয়েছি। যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে যত মৌলের দিকে যাব তাদের হচ্ছে আয়নীকরণ শক্তি হচ্ছে বৃদ্ধি পাবে, আর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। ধাতব ধর্ম হচ্ছে গিয়ে হ্রাস পেতে থাকবে। তো ধাতব ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম হচ্ছে গিয়ে বাম থেকে ডানে হ্রাস পায়, আর বাম থেকে ডানে হচ্ছে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এখানে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফসফরাস। তো আমরা জানি এই যে কার্বন 6, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর পরবর্তীতে নাইট্রোজেন 7, এর পরবর্তীতে অক্সিজেন 8, আর এই নাইট্রোজেনের নিচে থাকে কি ফসফরাস, এর পরবর্তী পর্যায়ে ফসফরাস এটা হচ্ছে 15। তো আমরা জানি কি যার সাইজ সবচেয়ে ছোট সে হবে, তার আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি। সেই অনুসারে ফসফরাস যেহেতু হচ্ছে বড় কক্ষপথ, তার একটা কক্ষপথ আরো বেশি, তাহলে ফসফরাসের আয়নীকরণ শক্তি কম। বেশি হবে কার হওয়ার কথা হচ্ছে অক্সিজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু এই জায়গায় একটা ব্যতিক্রম আছে। এমনিতে হচ্ছে বাম থেকে ডানে গেলে হচ্ছে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে কি নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3। সো এখানে 2p3 যদি আমরা অরবিটালের দিক থেকে দেখি তাহলে 2p1 2p2 2p3। সো এখানে প্রত্যেকটা px অরবিটাল, py অরবিটাল, pz অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে একটা করে সমশক্তির ইলেকট্রন বিদ্যমান। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা শেষ কক্ষপথটা দেখি, ওর শেষ 2p4, এখানে হচ্ছে গিয়ে একটা, দুটো, তিনটা, এর পরবর্তী লাস্ট আরেকটা অরবিটাল এক্সট্রা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন প্রবেশ করছে। আমরা চাইলে এই একটা ইলেকট্রন বের করা সহজ, তার তুলনায় এই নাইট্রোজেনের যে 3টা সমশক্তির অরবিটালে 3টা করে ইলেকট্রন আছে, তার থেকে একটা ইলেকট্রন বের করা বেশি কঠিন। এই জন্য একটা ব্যতিক্রম হচ্ছে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি অক্সিজেন অপেক্ষা। এইটা একটু মনে রাখতে হবে। নাইট্রোজেনের থেকে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি, এটা একটা ব্যতিক্রম। তাহলে প্রশ্ন হচ্ছে কার আয়নীকরণ শক্তি বেশি? নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? আমরা দেখি এটা হচ্ছে সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। সো এটা আসলে একই গ্রুপের মৌল, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, হেলি না কে রুবি, এটা একই পর্যায়ের মৌল। So, একই পর্যায়ের ক্ষেত্রে যার যে হচ্ছে সবচেয়ে ছোট তার আয়নীকরণ বিভব হবে সবচেয়ে বেশি। তাহলে লিথিয়াম হচ্ছে কি সবচেয়ে ছোট, তার হচ্ছে শুধু দুটো কক্ষপথ আছে, তাহলে ওর আয়নীকরণ বিভব হবে সবচেয়ে বেশি, কারণ ওর কেন্দ্রের নিউক্লিয়াস থেকে তার শেষ কক্ষপথের দূরত্বটা সবচেয়ে কম, ওর থেকে একটা ইলেকট্রন নেওয়া খুব কঠিন। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে কি 3টা কক্ষপথ আছে, কক্ষপথ সংখ্যা 3, তার কেন্দ্র থেকে তার শেষ কক্ষপথের দূরত্বটা একটু বাড়ে। এইভাবে পটাশিয়ামের কি আরো একটা বেশি কক্ষপথ আসবে। রুবিডিয়ামের কি এরকম 4টা বড় বড় কক্ষপথ হবে, তো শেষ কক্ষপথের দূরত্বটা কি অবশ্যই বেশি হবে। তাহলে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে নাও একটু সহজ হবে লিথিয়ামের তুলনায়, কারণ লিথিয়ামের কেন্দ্র থেকে খুব কাছাকাছি হচ্ছে কি তার শেষ কক্ষপথের ইলেকট্রন অবস্থিত। তাহলে কার আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? লিথিয়ামের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। আয়নীকরণ শক্তির সঠিক ক্রম। আচ্ছা, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম হচ্ছে E1 থেকে E2 বড়, E2 থেকে E3 বড়। আসলে তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো একটা মৌলের ধরেন শেষ কক্ষপথ থেকে প্রথমবার ইলেকট্রন একটা বের করার শক্তিটাকে আমরা E1 বলি। এর পরবর্তীতে দ্বিতীয় আরো একটা ইলেকট্রন বের করার শক্তিকে আমরা E2 বলি। তারপরে আরো একটা ইলেকট্রন বের করলে তাকে আমরা E3 বলি। তো বিষয়টা হচ্ছে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম। তার মানে আমরা যদি যেকোনো একটা মৌল থেকে প্রথমবার ইলেকট্রন বের করি, যতটুকু শক্তি প্রয়োজন হবে, পরবর্তীতে আরো একটা ইলেকট্রন বের করতে তার থেকে আরো বেশি শক্তি প্রয়োজন হবে। তারপরে যদি আমরা আরো ইলেকট্রন বের করতে চাই তাহলে আরো বেশি শক্তি প্রয়োজন হবে। তার মানে আমরা যত হচ্ছে ইলেকট্রন বের করতে চাইবো, প্রথমবারের শক্তির তুলনায় দ্বিতীয়বারের শক্তিটা একটু বেশি লাগবে, তারপর আরো বেশি শক্তি লাগবে।
তো শক্তির পরিমাণ অবশ্যই বাড়তে থাকবে। এটা হচ্ছে কি প্রশ্নটা চেয়েছে যে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি। যে প্রথমবার বের করার থেকে দ্বিতীয়বার আরো একবার বের করতে গেলে, তৃতীয়বার আরো একটা ইলেকট্রন বের করতে গেলে অবশ্যই শক্তির পরিমাণ বেশি লাগবে। তাহলে E1 থেকে E2 বড়, E2 থেকে E3 বড়, এটা হবে। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, কার আয়নীকরণ বিভবটা বেশি? তাহলে এখানে একটা দেখি, বেরিলিয়াম থেকে বোরনের বেশি। আসলে এটা সঠিক? আচ্ছা, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে দেওয়া হচ্ছে বেরিলিয়াম থেকে বোরনের বেশি। বেরিলিয়ামের ইলেকট্রন প্রোটন সংখ্যা 4, বোরনের প্রোটন সংখ্যা 5। তাহলে হওয়ার কথা কি বাম থেকে ডানে অবস্থিত, অবশ্যই বোরনের আয়নিকরণ বিভবের মান বেশি হওয়ার কথা। কিন্তু একটা ব্যতিক্রম কি, বোরনের যে এই বেরিলিয়ামের যেহেতু 1s2 আর 2s1 হয়, তাহলে এই 2s2 হয়। এক্ষেত্রে 1s2 2s2 একদম সবাই পূর্ণ মাত্রার হচ্ছে কি সুন্দর মতো দুটো করে ইলেকট্রন থাকে। তার তুলনায় এই বোরনের ক্ষেত্রে হচ্ছে কি 2s2 2p1, 2p1 অরবিটালে একটা ইলেকট্রন বেশি থাকে। এই একটা ইলেকট্রন বের করা এই বেরিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করার থেকে বেশি সহজ। তাহলে বোরনের আয়নীকরণ বিভবটা কম হবে, বেরিলিয়ামেরটা বেশি হবে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তাহলে এই অপশন এটা হচ্ছে একটা ব্যতিক্রম, কিন্তু এখানে উল্টা দিয়েছে, তাহলে এটা সঠিক না। তারপর ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি, কিন্তু এক্ষেত্রেও প্যাচ আছে যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি নিয়নের পরবর্তীতে 3s2 হয়, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিয়নের পরবর্তীতে 3s2 3p1 হয়। তাহলে এই পি অরবিটাল থেকেও একটা ইলেকট্রন বের করা সহজ। কিন্তু এখানে যে 3s2 এরা কি সুন্দর মতো জোড়াবদ্ধ হয়ে জোড়া ইলেকট্রন অবস্থান করছে। এখান থেকে একটা ইলেকট্রন বের করা যতটা কঠিন, তার থেকে পি অরবিটাল যেহেতু জাস্ট একটা ইলেকট্রন অতিরিক্ত বসে আছে তিনটা অরবিটাল থেকে, এখান থেকে একটা ইলেকট্রন বের করা আরো বেশি সহজ। তাহলে এই ম্যাগনেসিয়ামের হবে হচ্ছে কি বেশি, আর অ্যালুমিনিয়ামের হবে কম। এইটাও একটা ব্যতিক্রম, যেটা হচ্ছে কি স্বাভাবিক নিয়মে পড়ে না। এই দুটো ব্যতিক্রম হলো। এর পরবর্তীতে এই ক্ষেত্রে কি ব্যতিক্রমটা দেখে এসেছিলাম যে নাইট্রোজেনের হবে বেশি আর অক্সিজেনের হবে কম। এটা একটা ব্যতিক্রম, যেহেতু হচ্ছে কি আমরা হিসাব করতেছি যে নাইট্রোজেনের ক্ষেত্রে হিসাবটা হয় কি যে ওর শেষ কক্ষপথে 3p 2p3 থাকে, প্রত্যেকটা পি অরবিটালে একটা করে ইলেকট্রন, যেটা হচ্ছে কি অধিক সুস্থিতিশীল অর্জন করে। এজন্য নাইট্রোজেনের বেশি অক্সিজেনের থেকে। তাহলে কোনটি সঠিক? কিন্তু এরা আবার উল্টো চিহ্ন দিয়েছে, যার কারণে এটাও ভুল দেখাচ্ছে। আর এখানে সিলিকন থেকে ফসফরাসের বেশি, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ সিলিকনের আমি একদম লাস্ট শেষ অরবিটালটা দেখাচ্ছি। যে সিলিকনের ক্ষেত্রে হয় কি 3s2 3p2, তাহলে পি অরবিটালে থেকে হচ্ছে কি দুটো ইলেকট্রন। সো যে কোনো একটা ইলেকট্রন বের করা যতটুকু সহজ, তার তুলনায় ফসফরাসের ইলেকট্রন বের করা কঠিন। কেন কঠিন? কারণ ফসফরাসের লাস্টের শেষ কক্ষপথে 3s2 3p3 থাকে। 3p3 মানে কি শেষ কক্ষপথে তিনটা করে ইলেকট্রন থাকবে সমশক্তির। তো সমশক্তির তিনটা অরবিটাল তিনটা ইলেকট্রন খুব সুন্দরভাবে অবস্থান করতেছে এবং সবাই শক্তি পূর্ণমাত্রায় হচ্ছে বিন্যস্ত হচ্ছে। তার থেকে একটা ইলেকট্রন বের করা খুব বেশি কঠিন হয়ে যাবে। তাই সিলিকন থেকে ফসফরাসের ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি না, আয়নীকরণ বিভবটা বেশি হবে। তাহলে এই ডিটা হবে উত্তর। যে এই ক্ষেত্রে হচ্ছে কি এই চিহ্নটা সঠিক দেওয়া, আর অন্যগুলোর ক্ষেত্রে চিহ্নটা উল্টা দেওয়া। তাহলে এই ডিটা হচ্ছে কি সঠিক। কোন আয়ন, কোনটির আয়নিক শক্তি মান সর্বনিম্ন? তা আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন মানে কি যার থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে সহজ হবে। তাহলে যার কক্ষপথ সংখ্যা যত বেশি, তাহলে যে পরমাণুটার কক্ষপথ সংখ্যা যত বেশি, তার কেন্দ্র থেকে ওই কক্ষপথের দূরত্ব তত বৃদ্ধি পায়। আর কেন্দ্র থেকে শেষ কক্ষপথের দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্র থেকে যখন শেষ দূরত্ব কক্ষপথের দূরত্ব বেশি, সেখান থেকে একটা ইলেকট্রন বের করা বেশি সহজ। কিন্তু যার শুধুমাত্র একটা কক্ষপথ, তার থেকে যদি আমরা ইলেকট্রন বের করতে চাই, তার নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি থাকে, ইলেকট্রন বের করা খুব বেশি কঠিন হয় এবং আয়নীকরণ বিভবের মান অনেক বেশি হয়ে যায়। তাহলে কোনটির শক্তির মান সর্বনিম্ন? যার কক্ষপথ সংখ্যা সবচেয়ে বেশি হবে, তার আয়নীকরণ শক্তির মান হবে সর্বনিম্ন। সোডিয়াম, এরপরে দেওয়া কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে সোডিয়ামের পরবর্তীতেই আছে। এরপর সিজিয়াম, সিজিয়াম হচ্ছে কি সোডিয়ামের অনেক নিচে। সিজিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম,
রুবিডিয়াম, সিজিয়াম। সো সোডিয়ামের অনেক নিচে হচ্ছে সিজিয়াম, আর ক্যালসিয়াম হচ্ছে কি পটাশিয়ামের পরবর্তীতে। So, এখানে আমরা দেখতে পাচ্ছি সিজিয়ামের কক্ষপথ সংখ্যা হচ্ছে কি অনেক বেশি। এর কয়টা কক্ষপথ? হাইড্রোজেন, দেন লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সো এখানে সিজিয়ামের হচ্ছে কি ছয়, মানে কক্ষপথ সংখ্যা হচ্ছে কি অনেক বেশি। কক্ষপথ হচ্ছে কি 6টার মতো। সো কেন্দ্র থেকে শেষ কক্ষপথের দূরত্বটা অনেক বেশি, যার কারণে শেষ কক্ষপথে যে কোনো একটা ইলেকট্রন বের করা অনেক সহজ হবে, বা আয়নীকরণ শক্তির মান কম হবে। তাহলে উত্তর কি? সিজিয়াম। আয়নীকরণ বিভাগের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? তো এখানে অনেক রকম ক্রম আছে, সো আমাদের এই অপশন ডিটা হচ্ছে সঠিক। যে কেন সঠিক একটু দেখি। যে নাইট্রোজেনের থেকে ওই অক্সিজেনের থেকে কি নাইট্রোজেনের বেশি হবে এইটা, আর এই অক্সিজেনের থেকে কম হবে বেরিলিয়াম, কিন্তু বোরনের থেকে বেরিলিয়াম বেশি। এটা হচ্ছে দেখতে হবে যে বোরনের থেকে বেরিলিয়াম বেশি, আর এর পরবর্তীতে ওই একই পর্যায়ে আছে, কিন্তু এরা হচ্ছে কি সর্বডানে অবস্থিত। তাহলে বেরিলিয়ামের থেকে কি অক্সিজেনেরটা বেশি, আর অক্সিজেনের থেকে নাইট্রোজেনটা বেশি। তাহলে এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। অক্সিজেন থেকে নাইট্রোজেন বেশি, আর বেরিলিয়াম থেকে বোরন থেকে বেরিলিয়াম বেশি। তো আমরা একটু দেখি। বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা সবাই একই পর্যায়ের মৌল, কিন্তু ব্যতিক্রম কি? বেরিলিয়ামের হবে বেশি। কার থেকে? বোরনের থেকে বেরিলিয়ামের হবে বেশি। আর এর আবার বাম থেকে ডানে গিয়েছে, তাহলে কি আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অক্সিজেনের কি এই দুইজনের থেকে বেশি হবে নাইট্রোজেন অক্সিজেনের। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি আর অক্সিজেনেরটা কম। তাহলে এই হবে বিন্যাসটা, যে বোরনের থেকে বেরিলিয়াম বেশি, বেরিলিয়াম থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি। একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে আয়নীকরণ বিভব বৃদ্ধি পায়, বা আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। হ্যালোজেন সমূহের ইলেকট্রন শক্তির সঠিক ক্রম কোনটি? হ্যালোজেন সমূহের মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেরেসিন। সো ওইগুলো দরকার হচ্ছে না, এই চারটাই দেওয়া। তো এর ক্ষেত্রে হওয়ার কথা কি, যে যার আকার সবচেয়ে ছোট তার ইলেকট্রন শক্তি হবে সবচেয়ে বেশি। হওয়ার কথা হচ্ছে আয়োডিনের থেকে ব্রোমিনের বেশি, ব্রোমিনের থেকে ক্লোরিনের বেশি, ক্লোরিন থেকে ফ্লোরিনের বেশি, এমনটা হচ্ছে হওয়ার কথা। কিন্তু একটা ব্যতিক্রম কি, এই ফ্লোরিনটা হচ্ছে কি একটা ছোট মৌল। এই ছোট মৌল থাকার কারণে এর নিউক্লিয়াস থেকে এর দ্বিতীয় কক্ষ, প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন ঘনত্ব হচ্ছে অনেক বেশি থাকে। তাই বাইরে থেকে একটা ইলেকট্রন আসলেও এই ফ্লোরিনের যতটা ইলেকট্রন আসক্তি হবে তার থেকে ক্লোরিনের বেশি, কারণ ফ্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন সমূহ তার বাইরের ইলেকট্রনকে হচ্ছে কি বিকর্ষিত করে, কারণ এই পরমাণুর শেষ কক্ষপথের আকারটা ছোট। তার তুলনায় ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি। এই হচ্ছে একটা ব্যতিক্রম। ক্লোরিনের ইলেকট্রন শক্তি হবে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে সবচেয়ে বেশি হবে ক্লোরিনের। তাহলে অপশন হচ্ছে এ, ক্লোরিন সবচেয়ে বড়, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান কত অক্সিজেনের ক্ষেত্রে? তো অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল হচ্ছে কি, দ্বিতীয় পর্যায়ের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। এটা হবে হচ্ছে কি, অক্সিজেন হচ্ছে 3.5, এটা একটু মিস্টেক। সো এটা হবে হচ্ছে 3.5, এটা নিচে চলে গিয়েছে। অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। এরপরে 3.0, এটা হচ্ছে কি নাইট্রোজেনের হচ্ছে কি 3.0। 2.5 হচ্ছে কি কার্বনের, আর 4 হচ্ছে ফ্লোরিনের। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লীয়? সবচেয়ে বেশি অম্লীয় হবে হচ্ছে কি Cl2O7। আচ্ছা, Cl2O7 এর আমরা হচ্ছে কি প্রথমে একটু দেখে নিই জারণ সংখ্যা কত। সো এই যৌগের জারণ সংখ্যা, যেহেতু ক্লোরিনের জারণ সংখ্যা, ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যেহেতু জানি না, এই জন্য হচ্ছে কি ক্লোরিনটাকে হচ্ছে আমরা এক্স ধরে নিব, তাহলে হচ্ছে আমরা জারণ সংখ্যা বের করতে পারবো। ক্লোরিন আছে কয়টা? দুটো, তাহলে হচ্ছে 2x প্লাস অক্সিজেনে একটা অক্সিজেন জারণ সংখ্যা কত হয়? একটা অক্সিজেন জারণ সংখ্যা -2, -2 এরকম কয়টা অক্সিজেন আছে? 7টা, = 7। আর টোটাল যৌগের জারণ সংখ্যা হয় 0। সো 2x, দেন 7 2 is 14, so plus or minus a -14 is equal to 0, then 2x is equal to -14, এই পাশে চলে আসলে +14, then x is equal to 14 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 7। সো এক একটা ক্লোরিনের জারণ সংখ্যা কত হচ্ছে? +7 করে, তাহলে সে 7টা করে ইলেকট্রন দান করছে।
সো জারণ সংখ্যা হচ্ছে কি +7 আমরা পাচ্ছি এরকম। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লীয় হবে? Cl2O7 এটি সবচেয়ে বেশি অম্লীয় হবে। আর এই অম্লত্ব নির্ভর করে এই ধাতুর অক্সাইডগুলোর কেন্দ্রীয় পরমাণু যার জারণ সংখ্যা যত বেশি তার অম্লত্ব হচ্ছে তত বেশি। আর এখানে শুধুমাত্র এই একটারই হচ্ছে কি জারণ সংখ্যা +7 হয়, অন্যগুলো আরো কম। যেমন এই P2O5, এটা হবে P2O5, 5টা নিচে পড়ে গেছে। P2O5 এর ফসফরাসের জারণ সংখ্যা হয় হচ্ছে কি +5। আর সালফার ডাই অক্সাইড এখানে হবে, এই টুটা হবে এখানে। সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা হয় +4, সেটা কম। আর এটা হবে কার্বন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইড একটা মৃদু অম্লীয় অক্সাইড বা এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে কি ক্লোরিনের, Cl2O7 এর এই যৌগে হচ্ছে কি ক্লোরিনের সর্বোচ্চ জারণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি অম্লীয় হবে।